আজকের না অমনি থাক, ফাঁকাই থাক। আধুনিক যোগাযোগ মাধ্যমের স্পানীয় হাই স্কুলের আজকের ইংরেজি ক্লাস 10-এর ইংরেজি সেকেন্ড পার্টের আমরা ক্লাস শুরু করছি। এর আগেও কয়েকটা ক্লাস করা হয়েছে, সেখানে আমি পার্টস অফ স্পিচ থেকে শুরু করে সেন্টেন্স পর্যন্ত আসছিলাম। তো সেন্টেন্সগুলো সম্ভবত সম্পূর্ণ শেষ হয় নাই। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা মনে হয় আমি বুঝেছিলাম যে বচনভঙ্গি অনুসারে সেন্টেন্সকে 5টা ভাগে ভাগ করা হয়। সেই 5টা ভাগের মধ্যে সম্ভবত আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝেছিলাম। তো আজকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নিয়ে একটু আলোচনা করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সম্পর্কে যে আলোচনা করব সেখানে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্য মানে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা, সেটা শুধু কি করা হয়, কারো কাছ থেকে জানতে চাওয়া হলেই হয়তো প্রশ্ন করা হয়, সেটি হলো ইন্টারোগেটিভ। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই হয়তো দেখা গেছে যে মোটেই জানি না সেই পরিস্থিতি। তবু আমি এখন একটু চেষ্টা করছি যে বুঝাইতে পারি কিনা সেটা একটু চেষ্টা করে দেখছি। আর এই সেন্টেন্সগুলোতে প্রধানত দেখা যায় যে সাবজেক্টের আগে একটা হেল্পিং ভার্ব দেওয়া হয়। ডু দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড। সেন্টেন্সটা লেখা হয়েছে ডু দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড। এই সেন্টেন্সের মেইন ভার্বটা লেখা হয়েছে ওয়ার্ক, মেইন ভার্ব, আর তার ঠিক আগে একটা প্রোনাউন অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। নেক্সট, বিফোর দ্য সাবজেক্ট ডু অ্যাজ এ হেল্পিং ভার্ব ইজ ইউজড হিয়ার, অ্যান্ড নট অফ ইন্টারোগেশন ইজ ইউজড ইন অফ দ্য সেন্টেন্স। আর সেন্টেন্সের শেষেই একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, কারণ প্রশ্নবোধক যে সেন্টেন্সগুলো সেই সেন্টেন্সের শেষের প্রধান পরিচিতি হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা। নট অফ ইন্টারোগেশন ইন অফ দ্য সেন্টেন্স মাস্ট বি ইউজড, যে সেন্টেন্সের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়, সেটাই করছি। তো প্রশ্নবোধক সেন্টেন্স হোক আর মানে সেটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হোক আর ডাব্লিউএইচ দিয়ে শুরু হোক, দুটোভাবে শুরু হয়। একটা হচ্ছে ডাব্লিউএইচ দিয়ে শুরু আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, সেই প্রশ্নগুলো বা সেন্টেন্সগুলো শুরু হয়। তো এই সেন্টেন্সগুলোতে দেখা যায় সাবজেক্টের ঠিক পরে থাকে একটা, অর্থাৎ নাউন প্রোনাউন ঠিক পরে মেইন ভার্ব থাকে, আর মেইন ভার্বের ঠিক আগে তো সাবজেক্ট থাকে, সাবজেক্টের আগে একটা হেল্পিং ভার্ব দেওয়া থাকে প্রশ্নবোধক কোনো সেন্টেন্স করতে গেলে। তো এখানে আমি যে এক্সাম্পলটা দিছি, ডু দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে কাজ করে, কথাটা আমরা এখানে দেখলাম যে সেন্টেন্সের সাবজেক্ট লেখা হয়েছে দে, আর দে ঠিক আগেই একটা হেল্পিং ভার্ব লেখা হয়েছে। তো যখনই আমরা দেখব যে হেল্পিং ভার্বের ঠিক পরে সাবজেক্ট আছে, তখনই আমরা বুঝতে পারবো সেই সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্নও থাকবে বা থাকে। আর যখনই এইরকম কোনো সেন্টেন্স থাকে তখন সেই সেন্টেন্সটার নামকরণ করা হবে হচ্ছে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তা আমি কি বললাম যে কোনো সেন্টেন্সের সাবজেক্টের আগে যদি হেল্পিং ভার্ব দেওয়া থাকে, সবগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সেই তাই থাকে। ইন্টারোগেটিভ করতে গেলে যে আগে সাবজেক্টের আগেই একটা হেল্পিং ভার্ব ব্যবহার করা হয় অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড নাম্বার অফ অ্যান্ড পারসন অফ দ্য সাবজেক্ট। সেই সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে, নাম্বার অনুসারে এবং পারসন অনুসারে তাদের একটা হেল্পিং ভার্ব বসানো হয়। এরপরে সেই সাবজেক্টটা, তারপরে হয়তো মূল ভার্ব বা মেইন ভার্ব যাকে বলা হয়, তারপরে সেন্টেন্সটার অবজেক্ট এক্সটেনশন যাই থাক না কেন শেষে এসে কী হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন অথবা নট অফ ইন্টারোগেশন এ সাইন ইজ ইউজড ইন অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। নেক্সট এক্সাম্পল,
ইজ হি সিঙ্গিং এ সং। আমরা আর একটা সেন্টেন্স এখানে নেক্সট এক্সাম্পল আমরা দিছি, সেই সেন্টেন্সেরও দেখলাম আমরা এখানে হেল্পিং ভার্বটা লেখা হয়েছে ইজ, হেল্পিং ভার্ব লেখা হয়েছে, নেক্সট লেখা হয়েছে সাবজেক্ট, আর এরপরে সাবজেক্টের ঠিক পরে একটা মেইন ভার্ব লেখা হয়েছে, তারপরে লেখা হয়েছে অবজেক্ট এ সং। তো এখানেও আমরা দেখলাম যে সেম ওয়ে, যে সেম স্ট্রাকচার, যে সেন্টেন্সের শুরুতেই একটা হেল্পিং ভার্ব দেওয়া হয়েছে আর তার ঠিক পরে সাবজেক্টটাকে লেখা হয়েছে। আর আমি তো আগেও কথাটা বলছিলাম যে সাবজেক্টের ঠিক আগেই একটা হেল্পিং ভার্ব বসানো হয়, তারপরে সাবজেক্ট, তারপরে হয়তো মেইন ভার্বটা বসে, আর সেন্টেন্সটার শেষে আচ্ছা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়, তাহলে সেই সেন্টেন্সটার নামকরণ করা হবে ইন্টারোগেটিভ। তো আমি এখন দুইটা এক্সাম্পল দিলাম হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্সের যে কিভাবে হয়। আমি এখানে প্রথমটাও দেখাইছি হচ্ছে যে হেল্পিং ভার্ব ডু দিয়া, দ্বিতীয়টা আমি দেখাইলাম যে ইজ দিয়া সেই সেন্টেন্সটা শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তো এখন আমি এই ইন্টারোগেটিভে আরও একটু অন্য পর্যায়ে যেতে চাই। সেটা হচ্ছে ডাব্লিউএইচ দিয়ে যে সেন্টেন্সগুলো করা হয় সেটা আমরা একটু দেখাতে চাই। যেমন আমরা জানি হু শব্দের অর্থ কে বা কাহারা, আর এখানে আরেকটা বলা হয়েছে হুম মানে কাহাকে বা যাহাকে। আমরা এখানে দুইটা ডাব্লিউএইচ এর শব্দ লিখছি, যেমন এখানে হচ্ছে যে হুম ডু ইউ ওয়ান্ট, আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম যে হুম ডু ইউ ওয়ান্ট, কাকে তুমি চাও, একটা কথা আমাদের লেখা হয়েছে। তো হুম শব্দের অর্থ আমি এখানে লিখলাম হচ্ছে কাহাকে বা যাহাকে, তাহলে এখানে হুম কাহাকে, ডু ইউ ওয়ান্ট তুমি চাও। তো এই সেন্টেন্সে ডাব্লিউএইচ ব্যবহার করা যদিও হয়েছে, তবুও দেখা যাচ্ছে যে হেল্পিং ভার্বটা লেখা হয়েছে, যে হেল্পিং ভার্ব লেখা হয়েছে, তারপরে লেখা হয়েছে সাবজেক্টটা, এরপরে লেখা হয়েছে মেইন ভার্বটা। তো আগের গঠনটা আমি যে বলছিলাম যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স a helping verb must be used before a subject, then main verb, object, extension, and end of the sentence must be used in note of interrogation sign. তো এখানে আমরা সেটাই দেখলাম, here I have seen an example, whom do you want তুমি কাকে চাও। এখানে ডাব্লিউএইচটা প্রথমে লেখা আছে at first of the sentence, WH is used, WH এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু তার ঠিক পরেই আবার দেখলাম আমরা হেল্পিং ভার্বটা লেখা হয়েছে ডু, এরপরে লেখা হয়েছে সাবজেক্টটা প্রোনাউন ইউ, কিন্তু অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, আর তার ঠিক পরেই লেখা হয়েছে মেইন ভার্বটা ওয়ান্ট। আমি আরেকটু পরে যাই। হোয়ার, কোথায়, এই শব্দটা বসানো হয় স্থানের পরিবর্তে, অর্থাৎ এখানে আমরা জানতে চাইব কি, হোয়ার দিয়ে প্রশ্ন করে জানবো আমরা কোনো একটা জায়গার কথা আমরা জানবো, সেই জন্যই হোয়ারটাকে ব্যবহার করা হয়। বা কোনো স্থান সম্পর্কে জানতে চাইলে, অথবা কারো হয়তো লিভিং প্লেস সম্পর্কে আমরা যদি জানতে চাই, ইফ উই ওয়ান্ট দ্য লিভিং প্লেস অফ এ পারসন দেন উই আস্ক হিম, তাকে হয়তো প্রশ্ন করি হোয়ার দিয়া
শুরু করে দেই, তখন এখানে আমরা সেটাই দেখব। হোয়ার আর ইউ কামিং ফ্রম, একটা এক্সাম্পল, হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসছো। এই সেন্টেন্সটাতে আমরা ডাব্লিউ যদিও ব্যবহার করে থাকি, হোয়ার, এর ঠিক পরেই লেখা হয়েছে একটা হেল্পিং ভার্ব, আর অ্যাজ এ হেল্পিং ভার্ব of this example, next a subject, then main verb লেখা হয়েছে। আমরা সেই পূর্বের স্ট্রাকচারটাই আমরা এখানেও দেখতে পাচ্ছি, যে সেম স্ট্রাকচারটাই আসছে, এখানে কোনো পরিবর্তন ঘটছে না। যে কোনো প্রশ্নবোধক সেন্টেন্সটাকে আমরা লিখতে যাই না কেন, তখনই আমরা দেখতে পারি যে সেই সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টের আগেই আমরা দেখতে পাচ্ছি একটা হেল্পিং ভার্ব আসে। তো সেই হেল্পিং ভার্বের ঠিক পরে আমরা দেখতে পেলাম যে একটা সাবজেক্ট লেখা হয়েছে, প্রোনাউন অ্যাজ এ সাবজেক্ট ইউ অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্ট লেখা হয়েছে ইউ, দেন তারপরে আমরা দেখতে পেলাম এ মেইন ভার্ব আফটার দ্য সাবজেক্ট, সাবজেক্টের ঠিক পরে একটা মেইন ভার্ব লেখা হয়েছে কামিং। আর ডাব্লিউএইচটা সর্বক্ষণের জন্যই at first of the sentence or before the helping verb is used of every interrogative sentence. প্রত্যেকটা প্রশ্নবোধক সেন্টেন্সের শুরুতেই যদি ডাব্লিউএইচ এর প্রয়োজন হয়, if we need a WH to use of a sentence, then must be used the WH before the sentence or at first of the sentence WH is used. তো আমরা সেন্টেন্সের শুরুতেই দেখতে পারি যে ডাব্লিউএইচটা ব্যবহার করা হয়। তো সেটাই আমরা এখানে দেখলাম যে ডাব্লিউএইচটা লেখা হয়েছে, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসছো। তো এখানে ডাব্লিউএইচটা লিখছি, তার ঠিক পরে হেল্পিং ভার্ব, আর হেল্পিং ভার্বের ঠিক পরে আমরা দেখলাম সাবজেক্টটাকে লেখানো হয়েছে। তো আমাদের কথা তো বলাই ছিল, বা স্ট্রাকচারের কথা বলাই ছিল যে প্রশ্নবোধক সেন্টেন্সের সাবজেক্টের আগেই হেল্পিং ভার্ব দেওয়া থাকে। এখন ভার্ব মেইন ভার্বটা থাকবে না, থাক সাবজেক্টের আগে আগে একটা হেল্পিং ভার্ব দেওয়া থাকবে। হোয়েন শব্দের অর্থ আমরা এখানে লিখলাম হচ্ছে যখন বা কখন। হোয়েন, যখন বা কখন বোঝানো হয়েছে হোয়েন দ্বারা। তো এই শব্দটা আমরা জানি যে কোনো সময়ের পরিবর্তে বসানো হয়, বা কি বলা হয়েছে, সময়কে জানতে চাওয়া হয় যে এখন সময়টা কত, সেই সময়টা জানতে বা কোন সময় কি হবে সেটা জানার জন্য, প্রশ্নগুলো করার জন্য হোয়েন যে ডাব্লিউএইচটা সেটাকে ব্যবহার করা হয়। তো হোয়েনের মিনিংটা আমি এখানে লিখলাম যে যখন বা কখন, তারপরে আমরা লিখলাম সেখানে যে সময়ের পরিবর্তে এটা বসানো হয়, মানে সময়টা যখন না থাকে সময়টা জানার জন্য সেই হোয়েনটাকে ব্যবহার করা হয়। আর যখনই আমরা দেখব যে সেটা অ্যান্সারটা আসবে, তো আনসারটা দেওয়ার সময় দেখা যাবে কি হবে, হোয়েনটা চলে আসবে। যদি আমরা জানতে চাই বা সময়টা নাই কিন্তু সময়টা জানতে চাইলে আমরা হোয়েনটাকে ব্যবহার করব। সেন্টেন্সটা লেখা হয়েছে হোয়েন হ্যাভ দে স্টার্টেড দেয়ার ওয়ার্ক, কখন তারা তাদের কাজটা শুরু করছে, এই সেন্টেন্সটা লেখা হয়েছে। তো এই সেন্টেন্সের যদিও ডাব্লিউএইচটা হোয়েন লেখা হয়েছে, কিন্তু এর ঠিক পরেই যে সাবজেক্টটা আছে
দে সাবজেক্টটা লেখা হয়েছে a pronoun they as a subject of the sentence. A helping verb have is used before the subject as a helping verb. Next, main verb of the sentence. Then object of the sentence, their work, তাদের কাজটা. And I have seen here, or we have seen here, when a WH is used at first of the sentence as a WH only for know the time, the when is used here. যে এই ক্ষেত্রে এই সেন্টেন্সে এসে দেখলাম হোয়েনটাকে ব্যবহার করা হয়েছে, যে হোয়েন হ্যাভ দে স্টার্টেড দেয়ার ওয়ার্ক, কখন তারা তাদের কাজটা শুরু করছে। তা আমরা এখানেও দেখছি সেম রুল, সেম স্ট্রাকচারটা আসছে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আসার কথা তাই আসছে এখানে। যে ডাব্লিউএস যখন আমরা ব্যবহার করলাম দেখলাম যে ডাব্লিউএসটা আসছে, তার ঠিক পরেই হেল্পিং ভার্বটা, এরপরেই আসলো হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে আসলো মেইন ভার্বটা। তো এইভাবেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবগুলো স্ট্রাকচারে আমরা হয়তো জানতে পারবো। এখন আরও জানার আছে কি না ইন্টারোগেটিভ সেই সেন্টেন্সটাকে এখন তো বুঝতে পারতেছি না। তো হ্যাঁ, অনলি 15 মিনিটস। আরেকটু করে আচ্ছা, আর একটু আমরা এখানে দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা জানি চারটা মিনিং বোঝানো হয়। এই চারটা মিনিং যখন আমরা জানতে পারবো তখনই বুঝবো যে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে, বা সেটা ইম্পারেটিভ সেন্টেন্সটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো সেইগুলো হচ্ছে লেখা হয়েছে, আদেশ করা হয়েছে, যে অর্ডার দেওয়া হয়েছে রাইট দ্য কোশ্চেন, প্রশ্নটা লেখো। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমরা কিভাবে চিনব? যে সেন্টেন্সগুলোতে দেখা যায় যে মেইন ভার্ব দিয়ে বা ভার্ব দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সগুলি হবে ইম্পারেটিভ। রাইট এখানে লেখা হয়েছে মেইন ভার্ব, এর আগে আর কোনো সাবজেক্ট নাই, সেহেতু দেখা যাচ্ছে যে এটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেই জন্য সেন্টেন্সটার নামকরণ করা হয়েছে ইম্পারেটিভ। আর এটার মিনিংটা আসছে হচ্ছে আদেশ, যার ইংলিশ শব্দটা হচ্ছে অর্ডার বা কমান্ড বলা হয়। কমান্ড সব ক্ষেত্রে আবার আসে না, কারণ যখন মিলিটারিদের কমান্ডার যখন কমান্ড করে তখন তারই নাম কমান্ড করা হয়, বলা হয়। আর এক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে আমরা আদেশই বলে থাকি বা অর্ডার বলে থাকি। নেক্সট, উপদেশ, যা বলা হয় অ্যাডভাইস। অলওয়েজ respect your parents.
বলা হয়েছে উপদেশে অ্যাডভাইস, উপদেশের বাংলাটা এখানে দেওয়া হয়েছে অ্যাডভাইস, পরামর্শ বা সৎ কথা বলা হয়েছে। অলওয়েজ সর্বদাই রেসপেক্ট ইউর প্যারেন্টস, সর্বদাই কী করবে বা সবসময় কী করবে, তোমার গুরু বা পিতামাতাকে সম্মান করবে। অনুরোধ, রিকোয়েস্ট, এখানে বলা হয়েছে অনুরোধ। তো অনুরোধের ইংলিশটা আমরা এখানে দেখলাম রিকোয়েস্ট। তো রিকোয়েস্টের ক্ষেত্রে সর্বক্ষণের জন্য কি থাকবে, সেই সেন্টেন্সটাতে প্লিজ দেওয়া থাকবে। সর্বক্ষণের জন্যই সেন্টেন্সে প্লিজ দেওয়া থাকবে, তখনই বুঝতে পারো সেটা হবে অনুরোধমূলক বাক্য। আর তার ঠিক পরেই দেখা যাচ্ছে একটা ভার্ব লেখা হয়েছে গিভ। তো এই গিভ ভার্বে ঠিক আগে কোনো প্রকার সাবজেক্ট ফর্ম দেওয়া হয় নাই, নাউন প্রোনাউন দেওয়া হয় নাই, সেই জন্য সেন্টেন্সটা বোঝা যাচ্ছে যে ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো বলা হয়েছে প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটা কলম দাও। তো এই সেন্টেন্সটা দেখা যাচ্ছে যে অনুরোধ করা হয়েছে প্লিজ দিয়া, তার ঠিক পরে ভার্ব লেখা আছে, সেই হেতু এই সেন্টেন্সটার নাম হচ্ছে ইম্পারেটিভ। তারপরে নিষেধ, প্রহিবিট, ডোন্ট গো দেয়ার। আমরা এখানে একটা সেন্টেন্স দেখলাম যে নিষেধমূলক একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সে বলা হয়েছে নিষেধের বাংলা ইংলিশটা লেখা হয়েছে প্রহিবিট, নিষেধ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না, সেই কথাটা বলা হয়েছে। তো এখানে নিষেধ করা হয়েছে, কোথাও যাওয়ার জন্য তাকে নিষেধ করা হয়েছে। তো এই সেন্টেন্সটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সে মেইন ভার্বটা লেখা হয়েছে গো, এর আগে কোনো প্রকার সাবজেক্ট ফর্ম নাই। যখনই দেখা যাবে কোনো সেন্টেন্সের ওই ভার্বের আগে কোনো সাবজেক্ট ফর্ম নাউন প্রোনাউন না থাকে, তখন সেই সেন্টেন্সটার নামকরণ করা হবে ইম্পারেটিভ। তো যাই হোক, আজকে আমরা আমাদের যে ক্লাসের যে সময়সীমাটা হয়তো এখানেই আমি সময়টাকে শেষ করছি, অর্থাৎ সমাধান করতে চাচ্ছি আজকের ক্লাসটা। তো যদি কোনো ছাত্রছাত্রীর এখানে বুঝতে ব্যর্থতা থাকে তাহলে কাইন্ডলি আমাকে বললে আমি হয়তো আপ্রাণ চেষ্টা করব সেটাকে আমি আবার বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাসটা এখানে শেষ করছি।